হিম্মত থাকে তো আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, বিজেপির শাসক দলের বন্ধুরা শুনে রাখুন, আপনাদের যদি হিম্মত থাকে আগামী নির্বাচনটা একবার ফ্রি অ্যান্ড ফেয়ার করে দেখান না। ভোটের আগের দিন রাত্রে গণ্ডগোল, ভোটের আগে বিএলএরই যারা তাদের বাড়িতে আক্রমণ, পুলিং এজেন্টদের বাড়িতে আক্রমণ, ভোটের লাইনের মধ্যে আক্রমণ, গোটা রাজ্যটা আজকে দুর্নীতির তলায়, দুর্নীতির তলায়। সরাসরি মন্ত্রীরা করাপশনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সবাই মিলে আওয়াজ তুলুন, সবাই মিলে কথা বলুন। কোন সরকার ফ্ল্যাক্সের জন্য 23 কোটি টাকা খরচ করে দেয়? নিজেদের বিষয় সম্পত্তি মণ্ডল থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত কোটি কোটি টাকা বাড়ছে। এবং এই যে বলছেন দলবদল রবীন্দ্র ভবনে, এই দলবদল কদিন আগে বিজেপি একটা করেছে, তিপ্রামতা করেছে। এটা হচ্ছে তাদের পুরোটা মানে গোটাপ গেম। এটা বিজেপির শাসক দল, দুজনেই শাসক দল। আজকে শাসক গোষ্ঠী যারা, তারা তো সাভারকারের শিষ্য, সুতরাং স্বাভাবিকভাবেই তারা নানান কায়দায় গান্ধীজিকে আক্রমণ করছে। আপনি যদি ভারতবর্ষের সংবিধানকে মানেন, আপনাকে গান্ধীজিকে স্যালুট করতে হবে, সাভারকারের বিরুদ্ধে কথা বলতে হবে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদের সাক্ষাৎকার অনুষ্ঠানের আরও একটি নতুন পর্ব। আজকের পর্বে আমরা আবারও রাজ্য রাজনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনায় আমার সঙ্গে রয়েছেন বরিষ্ঠ বাম নেতৃত্ব অমল চক্রবর্তী। নমস্কার দাদা, স্বাগত খবরের প্রতিবাদে। আমরা লক্ষ্য করলাম সম্প্রতি রাজধানীর রবীন্দ্র ভবনে তিপ্রামথার পক্ষ থেকে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। প্রায় 12 শতাধিক জনজাতি তিপ্রামথায় যোগদান করেছে বলে তথ্য দেওয়া হয়েছে, যেখানে প্রদ্যুৎ মাণিক্য তাদেরকে আবারও নানাবিধ আশ্বাস দিয়েছেন এবং বেশ কিছু বক্তব্য তুলে ধরেছেন ওনার মতো করে। আগামী নির্বাচনে তিপ্রাসাদের থেকেই কাউকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে হবে বলে উনি একটা মন্তব্য করেছেন সেখানে। আপনি অবশ্যই দাদা সেই মন্তব্যটি শুনেছেন। উনি যেই মন্তব্য করলেন, এই মন্তব্য নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, সেটা আমরা জানতে চাইব। না দেখুন, এটা আলাদা করে আমার দিক থেকে মন্তব্য করার কোনো সুযোগ নেই। তবে এটুকু বলবো, আমাদের রাজ্য রাজনীতিতে, ত্রিপুরার রাজ্য রাজনীতিতে এটা বড় কোনো ইস্যু না। ত্রিপুরার রাজ্য রাজনীতিতে বড় ইস্যু হচ্ছে সম্প্রীতি, ট্রাইবেল নন ট্রাইবেলের সম্প্রীতি। দীর্ঘদিন এই ত্রিপুরার যে ইতিহাস, এই ইতিহাসে কে মুখ্যমন্ত্রী হলেন, উনি উপজাতি হলেন না বাঙালি হলেন, এটা কোনোদিন ইস্যু ছিল বলে অন্তত আমরা শুনিনি। আর প্রদ্যুৎবাবুকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ তো আমার করার প্রশ্নই নেই। শুধু বলবো, ওনার কথার কি আমাকে বলুন তো কোথাও দাঁড়িয়ে আছে? আজকে কোনো ইস্যু বলছেন তো সমাজ পরে আরেকটা ইস্যু বলছেন, এরপরে আরেকটা ইস্যু বলছেন, নতুন নতুন ইস্যু এনে মানুষকে বিভ্রান্ত করা, এবং রাজনীতি হচ্ছে বিভ্রান্তের রাজনীতি। এবং এই যে বলছেন দলবদল রবীন্দ্র ভবনে, এই দলবদল কদিন আগে বিজেপি একটা করেছে, তিপ্রামতা করেছে। এটা হচ্ছে তাদের পুরোটা মানে গোটাপ গেম। এটা বিজেপির শাসক দল, দুজনেই শাসক দল। কেমন লাগে বলুন না? মানুষকে আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই, এটা কোন রাজনীতি হচ্ছে রাজ্যের মধ্যে? একটা শাসক দলের দুটো শরিক, নিজেরা বলছে আমরা কোয়ালিশন সরকার, ওরা একে আরেকের বিরুদ্ধে, অপরের বিরুদ্ধে তোপ দাগছে। আজকে ওরা দলবদল করছে তো কালকে ওরা দলবদল করছে। এই যে দেখছেন না, এটা হচ্ছে মানুষকে আইওয়াশ করা, জনজীবনের সমস্যা থেকে মানুষকে ঘুরিয়ে দেওয়া। আমরা বিরোধী দল, আমরা যখন বলছি মানুষের কাছে এই সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনজীবনের সমস্যা, কাজ নেই, খাদ্য নেই, রাস্তাঘাট খারাপ, জল নেই, স্কুলে শিক্ষক নেই, ছাত্র অনুপাতে সেখানে শিক্ষক মানে শিক্ষাকর্মী নেই, ভয়ানক অবস্থা রাজ্যের মধ্যে। খুদ আগরতলা শহরে আপনি চলতে পারবেন না, খুদ আগরতলা শহরে। তো এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের মন্তব্য, এই ধরনের রাজনীতি এবং এই ধরনের ওই যে দলবদলের খেলা, এটা হচ্ছে পুরো মানুষকে আইওয়াশ করা, মানুষকে মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য। এগুলো দুটো দলের গোটা প্ল্যান, একসাথে বসে তারা এই সিদ্ধান্ত করে। প্রদ্যুৎ এক ধরনের কথা বলবে, শাসক দলের বিজেপি আরেক ধরনের কথা বলবে। বিজেপি হচ্ছে এই দুর্গা পূজা বলুন, গণেশ পূজা বলুন, কার্তিক পূজা বলুন, আরও কী পূজা আছে, সমস্ত পূজার মধ্যে তাদের ফ্লেক্স লাগাও, তাদের ফ্লেক্স লাগিয়ে তাদের প্রচার করো, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দাও। আর প্রদ্যুৎবাবু হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি, ট্রাইবেল তিপ্রাসাদের কথা বলে রাজনীতি। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোনো ট্রাইবেল নেতা কথা বলেনি যে তিপ্রাসাদের উন্নয়ন শুধু তিপ্রাসাদের মাধ্যমে সম্ভব। তিপ্রাসাদের উন্নয়ন যদি ত্রিপুরাতে করতেই হয়, ট্রাইবেল নন ট্রাইবেলের ঐক্যের মধ্য দিয়েই করতে হবে। এটাই দশরথ দেবরা বলেছেন। আজকে ভালো দিন, 14ই অক্টোবর, দশরথ দেবের মৃত্যুদিন। দশরথ দেবরা বারবার কথা বলেছেন
যে আমাদের রাজ্যের অগ্রগতির প্রধান শর্ত হচ্ছে জাতীয় উপজাতির মৈত্রী। দশরথ দেব, নৃপেন চক্রবর্তী, শুধু তাই না, আমাদের রাজ্যের পুরানো যারা, এমনকি শ্যামাচরণ ত্রিপুরা পর্যন্ত বলেছেন ট্রাইবেল নন ট্রাইবেলের ইউনিটি ছাড়া আমাদের রাজ্যে এগিয়ে যাওয়া সম্ভব না। সুতরাং এগুলো যে আপনি বলছেন, এগুলো হচ্ছে মানুষকে আইওয়াশ করা, মানুষের জনজীবনের সমস্যা থেকে তাদের দৃষ্টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, মানুষের মনকে বিভ্রান্ত করে ঘোলা জলে মাছ শিকার করার রাজনীতি। আচ্ছা, আমরা সম্প্রতি লক্ষ্য করলাম মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে রিয়াং সম্প্রদায়কে নিয়ে কিছু একটা উক্তি করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে রিয়াংদের মধ্যে থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তারা সে জায়গায় দাঁড়িয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছেন। এই যে গোটা ঘটনাটি ঘটছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সপক্ষে দাঁড়িয়ে ওনার দলের কাউকে কোনো রকম প্রতিক্রিয়া দিতে বা কিছু বলতে কিন্তু দেখা যাচ্ছে না। অন্য জায়গায় দেখা যাচ্ছে আমরা বাঙালি নামক যে আরও একটি রাজনৈতিক দল, তারা সরাসরি বলছে যে আমরা মুখ্যমন্ত্রীর পাশে আছি। এই যে বিজেপির এহেন ভূমিকা, বিজেপি দল যে জায়গায় মুখ্যমন্ত্রীকে আজ রিয়াং জনগোষ্ঠীর একটা অংশ বাংলাদেশি বলে আখ্যা দিল, সে জায়গায় তার দলেরই কেউ এই নিয়ে কোনো কথা বলছে না। বিজেপির এই ভূমিকাটা কি, কেন বা কি বলবেন এই নিয়ে? আমি স্পষ্ট করে বলতে চাই, এই নিয়ে তো উত্তর দেওয়ার মতো এখতিয়ারই আমার নেই। বিজেপি দলের মানে অন্তর ব্যাপার এটা, তাদের ভিতরের ব্যাপার এটা। তারা কে কি মন্তব্য করবে, কে কি উত্তর দেবে, সবটাই তাদের ব্যাপার। এগুলো নিয়ে আমি কথা বলতে চাইছি না, টিপ্পণী করতে চাইছি না। এগুলো আমাদের রাজ্যের এই মুহূর্তের প্রধান সমস্যা না। আমাদের রাজ্যের প্রধান সমস্যা যেগুলো, আপনাকেও অনুরোধ করব এই প্রধান সমস্যাগুলোর প্রতি দৃষ্টিপাত করুন। এগুলো নিয়ে আমি কথা বলতে চাইছি। এগুলো মানুষের জীবনকে আন্দোলিত করছে না, এগুলো হচ্ছে সব একই জায়গায় বসে গোটা প্লেন। আমি তো বললাম, এগুলো নিয়ে আলাদা করে আমার দিক থেকে মুখ্যমন্ত্রী কি বলেছেন, রিয়াং সম্প্রদায়ের মানুষের মনে কি আঘাত লেগেছে, আমরা বাঙালি বাই নিয়ে কি বলছেন, সবটা ব্যাপার যারা বলছে তারাই উত্তর দিতে পারবে। এই নিয়ে আমি অন্তত কথা বলতে চাইছি। আচ্ছা, বর্তমানে রাজ্যে আমরা একটা খুব সাম্প্রতিক একটা ঘটনা ঘটে গেছে, যেটা হচ্ছে রাজ্যের শিক্ষার্থীরা যারা বোর্ডে পরীক্ষা দেবে, সেই বোর্ড পরীক্ষার্থীদের বেশ কিছু ফি। এটাই তো বলছি, আপনার মুখ থেকে ছিনিয়ে নিতে চাইছি প্রশ্নটা। আমি অ্যাডভান্স আপনাকে বলছি কি বলতে চাইছেন। মধ্যশিক্ষা বোর্ডে যে ফি বাড়িয়ে দিল, আমি তো এটাই বলছি, এই সমস্যাগুলো যাতে আলোচনায় না আসে, এই সমস্যাগুলো যাতে ব্রেকিং নিউজ না হয়, এই সমস্যাগুলো যাতে সাংবাদিকরা চর্চা করতে না পারে, এই বিষয়গুলো নিয়ে যাতে বিভিন্ন যে ওয়েব চ্যানেল আছে চ্যানেলগুলোতে আলোচনা না হয়, তার জন্যই বিজেপি, তিপ্রামথা, আমরা বাঙালি তারা সবাই মিলে কৌশল নিয়েছে, শাসক দলকে রক্ষা করো, গার্ড করো, এমন প্রশ্ন সামনে হাজির করো যেগুলো নিয়ে গোটা রাজ্য মেতে থাকতে পারে। কোথায় আলোচনা? তোমরা বলছো ডাবল ইঞ্জিনের সরকার, তোমরা বলছো ট্রিপল ইঞ্জিনের সরকার, তোমরা বলছো দিল্লির থেকে টাকা আসছে, কোনো অভাব নেই। কদিন পর পর মন্ত্রীরা দিল্লি যায়, ছবি তুলে মন্ত্রীদের সাথে, চুক্তিতে সই হয়, এত টাকা, এত কোটি টাকা। তোমাদের সরকারই আবার আমাদের এই কচি কাঁচা ছাত্রদের উপর ফি বাড়িয়ে দিলে, সমস্ত ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছে। পৌরসভার ট্যাক্স, জলের ট্যাক্স, রাস্তাঘাটের ট্যাক্স, রান্নার গ্যাসের উপর ট্যাক্স, এমন কোনো জায়গা নেই তারা হাত দেয়নি। সর্বশেষ হাত দিল এই কোমলমতি ছাত্রদের শিক্ষার জায়গাটায় হাত দিল। সব জায়গায় ফি বাড়িয়ে দিচ্ছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে। এইটা হচ্ছে আলোচনার জায়গা। এটা কোন সরকার? এটা মানুষের সরকার। ওরাই বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, ওরাই বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার, রাজ্যে পয়সার কোনো অভাব হবে না। আর ওদের রাজত্বে সর্বশেষ আক্রমণ এই কোমলমতি ছাত্রদের উপর মানা যায়? আমি তো বলবো রাজ্যের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, রাজ্যের প্রগতিশীল, রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, সবাই মিলে আওয়াজ তুলুন, সবাই মিলে কথা বলুন। এ কোন সরকার ফ্ল্যাক্সের জন্য 23 কোটি টাকা খরচ করে দেয়? নিজেদের বিষয় সম্পত্তি মণ্ডল থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত কোটি কোটি টাকা বাড়ছে, আর মধ্যশিক্ষা পর্ষদে ফি বাড়ছে। তীব্র প্রতিবাদ করছি আমরা। ইতিমধ্যেই আমাদের রাজ্য সম্পাদক, আমাদের বিরোধী দলনেতা প্রতিবাদ করেছে। বাম ছাত্র সংগঠনের বন্ধুরা বোর্ডে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে। তারা আরও কর্মসূচি হাতে নিয়েছে, নিয়ে তারা গোটা রাজ্যে নিয়ে আন্দোলন করবে। আমি বলবো সরকারের যদি মিনিমাম কোনো নৈতিক দায়িত্ব থাকে, অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করা উচিত।
আচ্ছা, এই যে ফি বর্ধিতকরণের বিষয়টা, তার পরিপ্রেক্ষিতে পর্ষদ যে যুক্তিটা দেখিয়েছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার সাম্প্রতিক জিএসটির পরিমাণ কমিয়ে দিয়েছে, অন্যদিকে পর্ষদ বলছে দ্রব্যমূল্যের যে মূল্য বৃদ্ধি সেটার কারণেই নাকি সেটার প্রভাবে জানি না তো আমার মনে হয় এই প্রশ্নটা তো তাদের যে নেতৃত্ব আছে তাদের যদি জিজ্ঞেস করতেন ভালো হতো। এই যে গোটা রাজ্যে এবার শারদোৎসবে দুর্গাপূজার উদ্বোধন হলো, উদ্বোধনের মঞ্চে দেখলাম তাদের নেতারা গিয়ে ফিতা কাটছে, ফিতা কেটে বক্তৃতা করছে জিএসটি, এবারে নাকি দীপাবলিতে মানুষের মুখে হাসি ফুটবে। জিএসটি আপনার পকেট থেকে টাকা চুরি করলো, চুরি করে আপনাকে 10 টাকা গিফট দিয়ে গেলো, এটা তো জিএসটির উপহার। এটা কোন জিএসটি? আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা, আমাদের দেশের সমস্ত বিরোধী দল এক সুরে বলেছিল এই জিএসটি মানে হচ্ছে মানুষের সর্বনাশ। 5 বছর ধরে তুমি সর্বনাশ করলে, পকেট কাটলে, পকেট কেটে তুমি যাওয়ার সময় 10 টাকা করে উপহার দিয়ে দিলে, এটা কি? এটা তো এক ধরনের দ্বিচারিতা। তাহলে এরিয়ার দাও, এতদিন ধরে যে জিএসটি কাটলে মানুষের পকেট থেকে যে লক্ষ কোটি টাকা জিএসটি কেটে নিলে এই টাকাগুলো ফেরত দাও। ভোটের রাজনীতি, আবার ভোট আসছে চমক না, বিহারের ভোট, এই ভোট দেখেই চমক। তোমরাই বলছো জিনিসপত্রের দাম কমে গেছে, তোমরাই বলছো আবার জিনিসপত্রের দাম বেড়েছে, তোমরাই বলছো নরেন্দ্র মোদী সরকারের মতো সরকার নাকি পৃথিবীতে নেই, মানুষের পাশে আছে, আবার তোমরাই বলছো ফি বাড়াতে হবে। এটা দ্বিচারিত। তো আমি তো সবসময় বলি এই সরকারের কথায় কাজে কোনো মিল নেই। সবকা সাথ সবকা বিকাশ, ওরাই কয়েকজনের বিকাশ হচ্ছে, বাকিদের সর্বনাশ হচ্ছে। ওরা বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ওরা যারা বলছে আলাদা রাজ্যের স্লোগান তাদের সাথে মিলে সরকার করছে। ওরা বলছে শান্তিপূর্ণ ত্রিপুরা চাই, গণ্ডগোল চাই না, আক্রমণ চাই না, ওরা প্রতিদিন সিপিআইএম অফিসগুলো জ্বালিয়ে দিচ্ছে। সিপিআইএম করার অপরাধে বাড়ি থাকতে পারবে না, পুকুরে বীজ ঢেলে দিচ্ছে, রবার গাছ জ্বালিয়ে দিচ্ছে। বিচ্ছন্ন মানুষ শহীদ বেদিতে ফুল দিতে পারলাম না আমরা। এটা সবকা সাথ সবকা বিকাশের নমুনা, এটা শান্তির নমুনা, এটা জিরো টলারেন্স আইন শৃঙ্খলা কোথায় গিয়ে ঠেকেছে আমাদের রাজ্যের মধ্যে। সুতরাং ওদের কথা মানুষ এখন আর বিশ্বাস করছে না, বিশ্বাস করছে না বলেই এই ধরনের দ্বিচারিতার রাজনীতি করছে। কেউ বলছে দ্রব্যমূল্য বেড়েছে, কেউ বলছে দ্রব্যমূল্য কমেছে, কেউ বলছে ডাবল ইঞ্জিনের সরকার, কেউ বলছে আমাদের পয়সার সংকট, এই কারণে ডিএ দিতে পারছি না, এই কারণে আমরা বোর্ডে জিনিসপত্রের দাম, আমাদের ছাত্রদের ফি বাড়িয়ে দিতে হচ্ছে। আপনি কোনটা বিশ্বাস করবেন? আমি জানি না। অন্তত আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে বা যে বিক্ষোভ, যে আন্দোলনের যে মুদ্রা বিষয়গুলো রয়েছে, সেগুলো আপনারা বরাবরই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সে জায়গায় দাঁড়িয়ে আবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শাসক শিবিরও দাবি করছে যে জনগণ বরাবরই বিজেপির এই সুশাসনের পাশে রয়েছে, বিজেপির সাথে যুক্ত হচ্ছে আরও দিনকে দিন। আপনার কি মনে হয় ত্রিপুরা রাজ্যে বর্তমানে বিজেপির অবস্থানটা ঠিক কোন জায়গাতে? বিজেপির অবস্থানটা তো বিজেপি ভালো বলতে পারবে, বিজেপির অবস্থানটা বিজেপি ভালো বলতে পারবে। বিজেপি যদি এত ভালো জায়গায় থাকে, তাদের যদি জনসমর্থনের ভিত শক্তই থাকে, তারা প্রতিশরীতে আমাদের পার্টি অফিসে আগুন লাগাচ্ছে কেন? তারা খোয়াইয়ে সুভাষ পার্কে পার্টি অফিসে আগুন লাগাচ্ছে কেন? আমি জানতে চাই একটু। একই দিনে কমলপুরে 5টে জায়গায় তারা আক্রমণ করেছে কেন? আমরা রাজনগরে আমাদের যে জয়পুর সভা করব, আমরা পুলিশের কাছে পারমিশন চেয়েছি, পুলিশ পারমিশন দিচ্ছে না, সভা করা যাবে না। মোহনপুরে জিরানিয়ায় মানিক দে, যার জন্মকর্ম গোটা জীবনটা কেটেছে এই জিরানিয়ায়, এই জিরানিয়া একজন আত্মীয়ের বাড়িতে, ঘনিষ্ঠজনের বাড়িতে বিবাহর অনুষ্ঠানে যাবে, তাকে বাধা দিয়েছে। কিসের ভয়? এতই যদি তোমাদের ভালো ভিত্তি, মাটির ভিত্তি, তোমরা যদি এতই জনসমর্থন, বিরোধী দলকে তোমরা রাজনীতি করতে দিচ্ছ না কেন? শুধু সিপিআইএম না, আমাদের রাজ্যে যে কোনো বিরোধী দলকে আজকে কর্মসূচি করতে গেলে আক্রান্ত হতে হচ্ছে, প্রোগ্রামের কর্মসূচি অনুমতি দেওয়া হচ্ছে না। কি কাণ্ড! রাজ্যের ইজারা নিয়েছে নাকি তারা? আপনি কথা বললে আপনাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করবে, আপনার সংবাদ মাধ্যম যদি আপনি ওদের বিরোধিতা করেন আপনাকে কাজ করতে বাধা দেবে। কোনো সরকারি অফিসার যদি সত্যের পথে চলে তাকে ট্রান্সফার করে দেবে। কোনো বিরোধী দলের লোক যদি মিছিলে হাঁটে তার শশা ক্ষেতের মধ্যে বীজ ঢেলে দেবে, পুকুরের মধ্যে বীজ ঢেলে দেবে। অজস্র ঘটনা আমাদের রাজ্যের মধ্যে। এতই যদি তোমাদের জনসমর্থন থাকে, তাহলে তোমরা এই গণতান্ত্রিক কাজকর্মগুলো করতে দিচ্ছ না কেন মানুষকে? কি অন্যায় আবদার! সুতরাং এই ঘটনাগুলো যদি বোঝা যায় তাদের পায়ের তলায় মাটি নেই, হিম্মত থাকে তো আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, বিজেপির শাসক দলের বন্ধুরা শুনে রাখুন, আপনাদের যদি হিম্মত থাকে
আগামী নির্বাচনটা একবার ফ্রি অ্যান্ড ফেয়ার করে দেখান না। ভোটের আগের দিন রাত্রে গণ্ডগোল, ভোটের আগে বিএলএরই যারা তাদের বাড়িতে আক্রমণ, পুলিং এজেন্টদের বাড়িতে আক্রমণ, ভোটের লাইনের মধ্যে আক্রমণ বন্ধ করুন। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করুন, দেখি না কি হয় রেজাল্ট ত্রিপুরা রাজ্যে। এর বেশি আমি কিছু বলবো না। তাদের জনসমর্থন তারা ঠিক করবে, কিন্তু গণতন্ত্রের যে সিস্টেম, সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, এই অধিকারগুলো আমরা পাবো না। আজকে এই অধিকারগুলো আমরা ভোগ করতে পারছি না। পুলিশ পারমিশন দিচ্ছে না আমাদের, 10টা কর্মসূচি হলে 1টা পারমিশন দিচ্ছে, 9টা পারমিশন দিচ্ছে না। আমাদের রাজ্যে কতগুলো অফিস জ্বালিয়ে দিয়েছে। স্বয়ং এই অফিসের মধ্যে কবার আক্রান্ত হয়েছে আমাদের রাজ্য দপ্তর কবার আক্রান্ত হয়েছে। এটা কিন্তু শক্তির নমুনা। আমি আপনাকে উল্টে জিজ্ঞেস করি, এটা ওদের শক্তির নমুনা না। যাদের শক্তি থাকে তারা বিরোধী দলকে, তাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের আক্রমণ করে না। বিরোধী দলের কথা শোনাটা হচ্ছে গণতন্ত্রের অন্যতম নৈতিক দায়িত্ব। বিধানসভায় বিরোধী দলকে কথা বলতে দেয় না। বিধানসভায় ওদের কাণ্ডকীর্তি দেখবেন, এটা দিয়ে তো পরিষ্কার যে ওদের জনসমর্থনের ভিত কমে গেছে। ওদের ফেসবুক পোস্টগুলো দেখবেন, ওদের নেতাদের জায়গায় জায়গায় কি চলছে, লম্পটবাজি দেখছেন না? প্রতিদিন ওদের নেতারা ধরা পড়ছে গাজার কেসে, মহিলা সংক্রান্ত কেসে। কারা ধরা পড়ছে? কারা ধরা পড়ছে? সমস্ত মণ্ডলের নেতারা। এটা শক্তির লক্ষণ। আপনাকে জিজ্ঞেস করি, আপনি বিচার করবেন। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাই বিচার করতে পারবেন শক্তি কার। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন থাকবে অমরবাবু। মুখ্যমন্ত্রী বরাবরই দাবি করে থাকেন ত্রিপুরা রাজ্যে সুশাসন কায়েম রয়েছে, আর তার পাশাপাশি বেকারত্বের যে একটা খুব জ্বলন্ত ইস্যু ত্রিপুরা রাজ্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে রয়েছে, দিকে দিকে এটা নিয়ে কথা হয়। বেকারত্ব নিরসনে বলা হয় যে মুখ্যমন্ত্রী যেটা দাবি করে থাকেন, রাজ্য সরকার যেটা দাবি করে থাকে, বেকারত্ব নিরসনে নাকি এই সরকার খুব ভালো কাজ করছে। আপনি বলুন, কতটা ভালো কাজ করছে এই সরকার? আপনাদের চ্যানেলে আলোচনা হোক না, ওদের লোকদের ডাকুন, আমাদেরও ডাকুন, ওরাও তথ্য দিক, আমরাও তথ্য দিই। আগরতলা শহরে থানার নাগের ডগা থেকে 1 কিলোমিটার দূরে না, একটা স্কুল ছাত্রী যেভাবে আক্রান্ত হলো, মেয়েটা এখন দিল্লিতে লজ্জা ঢাকার জন্য দিল্লিতে চিকিৎসা করতে পাঠিয়েছে। এটা সুশাসন? আমি জিজ্ঞেস করি, আগরতলা শহরে মোটর স্ট্যান্ডে হোটেলের সামনে একটা ছেলেকে যেভাবে মারলো, এটা সুশাসন? বিশ্রামগঞ্জে গাড়ি থামিয়ে যাত্রীগুলোকে যেভাবে মারলো, এটা সুশাসন? বিশালগড়ে প্রতিদিন তাদের 2 গ্রুপের লড়াই, তার জন্য রাত্রে মানুষ বিশালগড় বাজারে 7টার পরে বন্ধ হয়ে যায়, এটা সুশাসন? পানিসাগরে একটা কুলের শিশু আজকে নিরাপদ না, এটার নাম সুশাসন? একই দিনে কমলপুরে 5টা পার্টি অফিস আক্রান্ত হয়, কার পার্টি অফিস বড় কথা না, এটার নাম সুশাসন? খোয়াই আমাদের সংস্কৃতির শহর, বহু নাট্যকর্মী এই খোয়াই শহর জন্ম দিয়েছে। এই খোয়াইয়ের মধ্যে সুভাষ পার্কের মতো জায়গায় পার্টি অফিস আক্রান্ত, সুশাসন? আমি জিজ্ঞেস করি, কিসের সুশাসন? ওদের যুব মোর্চার নেতা, আমি নাম বলবো না, এই লম্পটবাজি করছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল, এটার নাম সুশাসন? মোহনপুরে আসাম রাইফেলের হাতে গ্রেপ্তার যিনি হয়েছেন, এটা সুশাসন? স্বয়ং পুলিশ কর্মীরা খুন হয়ে যান ওই কলমচোরাতে, আজ অব্দি আসামি গ্রেপ্তার হয়নি, এটা সুশাসন? পানিসাগর পুলিশটাকে যেভাবে মারলো, চোখের জল ফেলছে, এটা সুশাসন? আমি তো বলছি এটা সুশাসন যদি হয়, তাহলে দুঃশাসন কোনটা? শচীন দত্তার বাড়ির পাশে বার, লজ্জায় ঘৃণায় বাধ্য হয়েছে নোটিশ উইথড্র করতে, কে দায়ী আজকে পর্যন্ত বের হলো না। গোটা রাজ্যের মানুষ বলেছে না, এই জায়গায় সরকারি অফিসের উপরতলা এভাবে বার খোলা যায় না, তাহলে তো সেক্রেটারিয়েটেও বার খোলা যায়। এটা সুশাসন? আমি জিজ্ঞেস করি আপনারা উত্তর দিন, এটা কোন ধরনের সুশাসন? আপনি যদি প্রতিবাদ করেন, আপনি যদি কথা বলেন, আপনাকে রাত্রেবেলা আক্রমণ করবে, আপনাকে কথা বলতে দেবে না। এটা সুশাসনের লক্ষণ বলে আমি তো কোনোদিন শুনিনি। আপনারা বিচার করবেন। আমি তথ্য দিলাম কতগুলো, আরও অজস্র তথ্য আছে আমাদের রাজ্যে, অজস্র তথ্য। আইন শৃঙ্খলা তো তলানিতে, প্রতিদিন ডেড বডি, প্রতিদিন খবরের কাগজ খোলেন ডেড বডি পাওয়া যাচ্ছে, সবগুলো অস্বাভাবিক মৃত্যু। থানা থেকে 6 জন আসামি পালিয়ে গেল, আপনারা বলবেন অনেকেই তো ধরা পড়েছে। কি কোন মুখে বলে যে আমাদের রাজ্যে সুশাসন আছে? একটা জেলখানা থেকে 6 জন আসামি একসঙ্গে রক্ষীদের মেরে পালিয়ে যায়, এগুলি আগে আমরা উত্তরপ্রদেশ বিহারে মাঝে মাঝে শুনতাম, ত্রিপুরা রাজ্যে কোনোদিন শুনিনি তো। ওই জিনিস গল্প করছে না,
অন্যকে উপদেশ দিচ্ছে চোখের ছানি কাটো। আমি জানি না এরপরে দুঃশাসন কাকে বলে। ত্রিপুরা রাজ্যে সুশাসন না, দুঃশাসন চলছে। মানুষ তার পরিত্রাণ চাইছে, সুযোগ খুঁজছে। আমি বলছি আপনাদের কাছে, সুযোগ খুঁজছে। মানুষ সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করবে, সন্দেহের কোনো অবকাশ নেই। 2028-এর বিধানসভা নির্বাচন এখনো অনেকটা সময় বাকি আছে। এই যে আপনি যে মন্তব্যগুলো করলেন, কিছুটা বাস্তবতার সাথে মিল অবশ্যই রয়েছে, তার নিরিখে আপনার এই উক্তি করা। মানুষ কি এই সমস্ত অভিজ্ঞতা থেকে 2028-এ তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে? আমি তো বলবো এই নিয়ে মন্তব্য করার সময় এখনো হয়নি। 2028 অনেক দূর, তার আগে অনেক স্থানীয় নির্বাচন আছে। দেখা যাক এই স্থানীয় নির্বাচনগুলো তারা করতে দেয় কি না। গণতন্ত্রের চর্চা যদি রাজ্যে হয়, তাহলে অন্তত এই শাসক জোট দায়িত্ব মানুষ আর দেবে না ফিরে। শুধু গণতন্ত্রের চর্চা যদি এই রাজ্যে থাকে, শাসক জোট তাদেরকে ফিরিয়ে আনবে না। যদিও এটা অনেক পরের বিষয়, আমরা এক্ষুনি এ নিয়ে কথা বলতে চাইছি না। আমি তো লজ্জা হয়, পৌরসভা থেকে এত টাকা চলে গেল, আজকে পর্যন্ত তার কোনো কিনারা হলো না। অথচ প্রশাসনের কর্তা ব্যক্তিরা বলছেন এটার সঙ্গে পৌরসভা যুক্ত না। কি করে বলেন আপনারা? পুলিশ বলবে, এটা ইনকোয়ারি যারা করে অফিসার তারা বলবে। আপনারা বলে দিচ্ছেন এটার সাথে পৌরসভা যুক্ত না। এটা তো ডালমে কুচ কালা হে, এটাই তো বোঝা যায়। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। আপনারা কেন বলছেন? মানুষ দেখছে তো। ওই আজকে দেখলাম সমস্ত খবরের কাগজে বেরিয়েছে, আপনার অডিট দপ্তর, এজির অডিট দপ্তর বলছে সরকার যেভাবে হিসাব রক্ষণ করছে এটা সঠিক না। আমরা বলছি না, এজি বলছে। গোটা রাজ্যটা আজকে দুর্নীতির তলায়। সরাসরি মন্ত্রীরা করাপশনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। মানুষ দেখছে, সিদ্ধান্ত মানুষ নেবে, স্বাভাবিকভাবেই নেবে। আর একটা শেষ প্রশ্ন থাকবে, এই প্রসঙ্গগুলো নিয়ে যা আমরা আলোচনা করলাম তার থেকে খানিকটা ব্যতিক্রমী। ভারতের দুজন স্বাধীনতা সংগ্রামী গান্ধীজি এবং বিনায়ক দামোদর সাভারকার দুজনই ভিন্ন মতাদর্শের লোক ছিলেন। আপনি অমল চক্রবর্তী ব্যক্তিগতভাবে কিংবা বাম নেতৃত্ব হিসেবে, এই যে দুজন ব্যক্তিত্ব, তাদের মধ্যে কার মতাদর্শকে আপনি সহমত পোষণ করেন বা সমর্থন করেন? বলে কি, আমি ভারতবর্ষের সংবিধানকে মানি। তো ভারতবর্ষের সংবিধানের যে ভাবনা, এই ভাবনাকে সম্মান করতেন মহাত্মা গান্ধী। স্বাভাবিকভাবে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করতে হবে। মহাত্মা গান্ধী কোনো ব্যক্তি না, এটা আদর্শের না। ভারতবর্ষের যে ধারণা, হোয়াট ইজ ইন্ডিয়া, হোয়াট ইজ ভারতবর্ষ, তার যে ভাবনা, এটা আমাদের সংবিধানের মধ্যে লুক্কায়িত। এই সংবিধানটাকে শ্রদ্ধা যিনি করতেন, যাদের হাত দিয়ে সংবিধান ভাবনাটা বেরিয়ে এসছে, যাদের মাথার থেকে, তার অন্যতম নায়ক হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তো মোহনদাস করমচাঁদ গান্ধী এভাবেই তো জাতির জনক হয়েছেন। ওনাকে একজন ভারতের নাগরিক হিসাবে শ্রদ্ধা না করে উপায় আছে? যারা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা না করে, দামোদর সাভারকরকে শ্রদ্ধা করে, তারা ভারতবর্ষের নাগরিক হতে পারেন না। তো তারা ভারতবর্ষের সংবিধানকে শ্রদ্ধা করতে পারেন না। কারণ বিনায়ক দামোদর সাভারকর সাহেব ভারতবর্ষের সংবিধানের ভাবনার সাথে একমত ছিলেন না। ভারতবর্ষের সংবিধানের ভাবনা হচ্ছে ভারতবর্ষ ঐক্যবদ্ধ ভারত থাকবে, এখানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, জৈন থাকবে। এ হচ্ছে ভারতবর্ষের ভাবনা, ঐক্যবদ্ধ ভারত, ইনক্লুসিভ ভারত। আর বিনয় দামোদর সাভারকরের ধারণা হচ্ছে হিন্দুত্বের ভারত, আকাশ পাতাল ডিফারেন্স। সুতরাং যে সংবিধানকে শ্রদ্ধা করে, সংবিধানকে মানে, সে সাভারকরকে মানতে পারে না, গান্ধীজিকেই মানতে হবে। এটা অমল চক্রবর্তীর ব্যাপার না। আপনি যদি ভারতবর্ষের সংবিধানকে মানেন, আপনাকে গান্ধীজিকে স্যালুট করতে হবে, সাভারকরের বিরুদ্ধে কথা বলতে হবে। আর আপনি যদি সংবিধানকে না মানেন, যারা সংবিধান মানে না তারা সাভারকরের পক্ষে কথা বলে, কারণ তারা জাতীয় পতাকায় 3টা রং চায় না। তারা জনগণ মন অধিনায়ক রবীন্দ্রনাথের যে গান, এটাকে জাতীয় সঙ্গীত চায় না। তারা ভারতবর্ষের মধ্যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এটাকে মানে না। তারা জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা মানে না। আমি আল্লাহরও সন্তান, আমি ঈশ্বরেরও সন্তান, এই শব্দটাকে তারা মানে না। সাভারকরের শিষ্যরা, আজকে শাসক গোষ্ঠী যারা, তারা তো সাভারকরের শিষ্য। সুতরাং স্বাভাবিকভাবেই তারা নানান কায়দায় গান্ধীজিকে আক্রমণ করছে। তাদের মতাদর্শ যারা বিশ্বাসী, তারা গান্ধীজিকে আক্রমণ করছে। তারা দ্বিচারিতার রাজনীতি সব জায়গায় করে, এখানেও করছে। কোথাও কোথাও মহাত্মা গান্ধীকে চক্ষুলজ্জায় ফুল দিচ্ছে, আবার তার খনিকে গিয়ে আবার শ্রদ্ধা জানাচ্ছে। সুতরাং আপনার প্রশ্ন অমল চক্রবর্তীর ব্যাপার না। যে কোনো ভারতবাসী যারা সংবিধানকে বিশ্বাস করে, তারা গান্ধীজিকে ভালোবাসবে। এর মধ্যে
অস্বাভাবিকতা নেই তো কিছু। অসংখ্য ধন্যবাদ অমলবাবু। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছিলাম আলোচনায়, আমাদের সঙ্গে ছিলেন অমল চক্রবর্তী। আমরা এমনই আলোচনায় আগামী দিনেও থাকবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো মতামত থাকলে নির্বিঘ্নে লিখতে পারেন কমেন্ট সেকশনে। অবশ্যই অন্যান্য আপডেটস দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন সবাই।